আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনূস পেরে উঠছে না। নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন, যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে। তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসাস্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে। কাল থেকে যে বিজয় দিবস শুরু হতে যাচ্ছে, মহান বিজয়ের মাস আর ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরছে তার চিরচেনা রূপে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত ও যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনূস সরকারের সামনে পথ নাই। তখন ইউনূস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব। এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। নিশ্চিত থাকুন, এই বিজয়ের মাসে বিজয়ের কেতন উড়াবে আওয়ামী লীগ। আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে। এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না। এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়। এর ফলাফলে 1 ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে। সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিং এর আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কি করণীয় সেটা তিনি তুলে ধরবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে, এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন দেওয়া হবে এইসব কথা আরো 2 সপ্তাহ বলা হবে, কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে 2026 সালে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ, এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। নিশ্চিত থাকুন, এই বিজয়ের মাসে বিজয়ের কেতন উড়াবে আওয়ামী লীগ। আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে। এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না। এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচারের রায় দেওয়া হয়েছে, যে সোকল্ড আইসিটি কল্ডে বিচার হয়েছে বলে বলা হচ্ছে, এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি, এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে। এই বিচার ব্যবস্থার উপরে, এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি, রাশিয়া, চীন, ভারত, ইউএসএ, কানাডা, ইংল্যান্ড সহ বহু দেশ। এই জন্য এই বিচার এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। সরকার মহা গেড়াকলে পড়ে গেছে। এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন। গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে, মানে ওয়াশিংটন ডিসিতে, সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি। আমি নামটা এখন প্রকাশ করলাম না, আমার কাছে তার নাম আছে। তিনি ঢাকায় যে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকালীন প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে, এগুলো নিশ্চিত না হলে এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না, প্রত্যাখ্যান করবে। এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন। তার 2-3 সপ্তাহ পরে, মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ দে অ্যাফেয়ার্স ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে, এবং সেভাবেই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে, এখানে অনেক খেলা জড়িত, অনেক হিসাব জড়িত। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব। আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে, বাংলাদেশে এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে, এটা তারা হতে দেবে না। তাই খুব দ্রুত দেখবেন ড্রাস্টিক অ্যাকশন শুরু হবে। অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে। এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত, ভারত জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের সৈন্যবাহিনী থাকবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই
ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আখাউড়া সীমান্তে, সিলেটের তামাবিল সীমান্তে, আসাম ত্রিপুরা সীমান্তে, মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। এখানে আবারও ড্রোন হামলা হবে 3 থেকে 6 ডিসেম্বর রাত্রের দিকেই হামলা হবে। এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে 12,621 জন, আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে 2.5 লাখের মতো। এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত, সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলাবারুদ, যত রকম আগ্নেয়াস্ত্র দরকার, ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে। তো এই 3 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে। তো এই জন্যে এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় 6 তারিখ পর্যন্ত। তা আপনারা জানেন দোহা এবং দিল্লি, ওয়াশিংটন, ঢাকা এদের মধ্যে নানান আলোচনা চলছে, এখন টান উত্তেজনা চলছে। অন্তত 12টি জঙ্গি ক্যাম্প ইমিডিয়েটলি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এগুলো না হলে ভারত নিজেই অ্যাটাক করবে, এটা তারা পরিষ্কার বলে দিয়েছে। গত এপ্রিল থেকে 3 থেকে 4 বার খলিল সাহেব দোহায় গিয়েছেন, কাতারের দোহায়, এবং মিটিং হয়েছে আমেরিকার গোয়েন্দা বাহিনী, ভারতের গোয়েন্দা বাহিনী, ভারত সরকার, আমেরিকার সরকার, দোহা কাতার সরকার, সৌদি এবং ইউরোপিয়ান ইউনিয়নের গোয়েন্দা সংস্থার সাথে একটা বড় ধরনের থ্রেটের মধ্যে আছে বাংলাদেশ। এই জন্য উপদেষ্টা পরিষদের মিটিং আজ 1 ডিসেম্বর হবে। সেখান থেকে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো জানা যাবে যে কোনো সময়। আপনারা জানেন বাংলাদেশ থেকে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাকিস্তানের আইএসআই 17 জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং তুর্কিস্তানের যে 57 জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয়ক বিশেষজ্ঞ, তাদেরকে অনতিবিলম্বে এই 3 ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। ওই মিটিংয়ে আমাদের খলিল সাহেব, আমাদের উপদেষ্টা খলিলুর রহমান, তিনি জানিয়েছেন নভেম্বরের 21, 23, 24 ও 26 তারিখে আনআইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এই পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের, পাকিস্তানের আইএসআই 2 জন, উলফা ভারতের উলফা বিদ্রোহীদের 4 জন, লস্করি তৈয়বার 2 জন, জামাতের 2 জন, এই মোট 11 জনের মৃত্যু হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ চলছে। সাথে থাকুন, আমাদের কাছে কোনো রিপোর্ট আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন। তবে শীঘ্রই নেত্রীর ডাক আসছে, প্রস্তুত থাকুন। প্রিয় দেশবাসী, এদেশ আমার, আপনার সবার, দেশটাকে রক্ষা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে, তাতে ইউনূস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। তিনি যে পথ দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগবিহীন একটি রাজনৈতিক সমীকরণ। এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে। ইউনূসের সামনে এখন একটাই প্রশ্ন, সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে। এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে মানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য। কোন দলের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, এটা স্বাভাবিক, কিন্তু পুরো দলের উপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম ভোট ব্যাংককে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে। আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরেই এগুচ্ছে। লন্ডনের হাউস অব লর্ডসে সাম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরে সোরে এসেছে যে তা নিছক কাকতালীয় নয়। পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ে সতর্ক, সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে। রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে। এই অবস্থা আরো স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎসের বক্তব্যে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীনভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যার রাজনৈতিক দল অংশ নেবে। তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার, উচ্চ ভোটার উপস্থিতি, ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত। তিনি এমনও বললেন যে 50-60% ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ। প্রকাশ্যেই জানালেন যে ইউনূস সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে, কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর। অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না। জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে, কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক, মূল বার্তাটা খুব স্পষ্ট। আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে। এই বয়ানটা ইউনূস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা। সরাসরি
হুমকিও বলতে পারেন। কারণ আন্তর্জাতিক অঙ্গন এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না, বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে, এবং সে প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি। এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি, হবে না। ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকিয়ে ইউনূস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে, তবে তিনি ভুল হিসাব করছিলেন। এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর কথাবার্তায়। শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনূসের উপর চাপ দিচ্ছে। গোলাম মাওলা রনি বলেছেন, যারা ইউনূসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয়, তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর। আমি গোলাম মাওলা রনির কথা বললাম। তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনূসের প্রতি হতাশা শুধু দেশে নয়, সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনূস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে। রনির ভাষায়, জাতিসংঘ, মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয়, বরং দিক ঘুরে গেছে। এখানে ইউনূসের বিপদ। তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে, তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে। কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা, থুতু ফেলে থুতু গিলে ফেলা। আর যদি চাপ অগ্রাহ্য করেন, তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে, যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য। ইউনূস যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই ন্যারেটিভগুলোই তার বিরুদ্ধে চলে যাবে। রোহিঙ্গা সংকটের কথাও রনি যেভাবে তুলেছেন, সেটা ইউনূসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায়। জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা ইফতার, প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে, বরং রোহিঙ্গারা আরো ঢুকছে। ফলে ইউনূসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট। এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে, ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে। জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল, তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবেই মানুষ বেশি চেনে। আর যারা জুলাই আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল, তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহভাজন, তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত। ফলে ইউনূসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে, বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে, ইউনূস কি করবেন? তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে। প্রথম পথ, চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে, আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে। কিন্তু হয়তো এতে তার রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ক্ষুব্ধ হবে, বিশেষত যারা আওয়ামী লীগকে টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল। ক্ষমতা পরিকল্পনা, আসলে বিপ্লব পরিকল্পনা তো নয়, ক্ষমতা পরিকল্পনা। দ্বিতীয় পথ কি হতে পারে? নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা। তিনি আরো অপেক্ষা করতে পারেন, তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে, কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে, অর্থনৈতিক জটিলতা আরো তীব্র হবে, আর তার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে, দেশের ভিতর আরো জটিলতা, আরো ভয়াবহ অবস্থা হবে। আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা। এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা, সঙ্গীরা, জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে। বিদেশি সহায়তা, ঋণ, বাজার সবই প্রভাবিত হবে। দেশের ভেতরে অস্থিরতা বাড়বে, আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসেবে দেখা হবে, যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড করে দেবে। কাল থেকে যে বিজয় দিবস শুরু হতে যাচ্ছে, মহান বিজয়ের মাস আর ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরছে তার চিরচেনা রূপে। কেন এই কথাটি এত জোরালোভাবে বলা হচ্ছে, আমরা এক একটি কারণ আপনাদের বলছি। সেটি হচ্ছে যে আমরা জানি যে সম্প্রতি যে বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল খলিলুরের সাথে, দোভালের এবং তারপরে কাতারের, দোহায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে বিভিন্ন দেশে, সেখান থেকে যে বার্তাটি খলিলুর রহমান পেয়েছেন, আগামীকাল সোমবার বাংলাদেশ সময় যেটি 1 ডিসেম্বর, আমরা জানি যে বিশেষ একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে খলিলুর রহমান প্রেজেন্টেশন দিবেন যে আসলে তারা কি বলেছেন আনুষ্ঠানিকভাবে, তাদের কি করতে হবে এবং সেটি না করলে কি হতে পারে, যেটি ভারত থেকে বলে দেওয়া হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন, আওয়ামী লীগের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সবগুলো কিন্তু তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। এবং শুধু এখন এটি ভারতের এজেন্ডা নয়, এর সাথে যুক্ত রয়েছে বিশ্বের সবচেয়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। সো এবং এর পাশাপাশি আমরা দেখেছি কদিন আগেই কিন্তু যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট ভাষায় কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কোনো কিছুতেই আওয়ামী লীগ বিহীন যেই অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তারা মানবে না। আরও এক ধাপ এগিয়ে কমনওয়েলথ মহাসচিব কিন্তু সরাসরি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন। ইভেন তো বাংলাদেশে আওয়ামী লীগের কেউ প্রেজেন্টেশন না থাকলেও উনি জয়ের সাথে কথা বলেছেন এবং সেক্ষেত্রে কিন্তু একটি বার্তা দিয়েছেন। সেখানেও কিন্তু কমনওয়েলথ মহাসচিব সরাসরি তাদের অবস্থানটি জানিয়ে দিয়েছে। বাকি রইল
হলো রাশিয়া। রাশিয়া প্রকারান্তরে সবসময়ের জন্যই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তারপরও আগামী 2 থেকে 4 তারিখের মধ্যে, ইনফ্যাক্ট 4 থেকে 6 অথবা 2 থেকে 4 এর মধ্যে একটি সময় উনি ভারতে পা রাখছেন ভ্লাদিমির পুতিন। বৈঠকটি হবে হচ্ছে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে, এবং আমরা সবসময়ের জন্য দেখি যে এর আগের যে কারণের জন্য নরেন্দ্র মোদী এবং পুতিনের বৈঠকটিকে সিগনিফিকেন্ট বলা হচ্ছে, কেননা এর আগের যে বৈঠকটি ঠিক তার পরের সপ্তাহে কিন্তু ইউক্রেনে হামলাটি করে বসে হচ্ছে রাশিয়া। সো এই ভৌগোলিক কোনো কারণে রাশিয়া যদি কোনো কিছু করতে যায়, তাহলে ভারতের যেমন পরামর্শ নেয়, ভারত যদি কোনো কিছু করতে যায় তাহলে রাশিয়ার পরামর্শ নেয়। তাদের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি এমন এক জায়গায়। এখন কিন্তু সেখানে কপালে ভাঁজ পড়েছে পাকিস্তান, তুর্কি, যে দুটি দেশের উপরে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস ভর করেছেন। উনি ছিলেন কোথায় সিংহের জগতে, এখন উনি পা ধরছেন বিড়ালের পা ধরে যদি থাকা যায়। তো আসলে সে তো কোনো উপায় নেই, কারণ সমস্ত সিংহ পরাক্রমশালী দেশ তাদের আশীর্বাদের হাত ডক্টর ইউনূসের উপর থেকে উঠিয়ে নিয়েছেন। এখন কিন্তু দেখবেন যে শেখ হাসিনা কিন্তু বলিষ্ঠ একটি কণ্ঠস্বর এবং দৃঢ় কণ্ঠে বলেছেন আমি বিজয়ের মাসে কিন্তু ফিরছি, এবং এটি একেবারেই দিবালোকের মতো সত্য। আপনারা দেখবেন যে সবার কণ্ঠই কিন্তু ভোটের যে কথাগুলো নুরু কিন্তু এর মধ্যে বলে দিয়েছে, তাই না, যে আওয়ামী লীগের রাজনীতি শুরু করা উচিত। আমরাও জানি এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বলা হবে যে আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠে যাবে, এবং এটি স্বাভাবিক। এবং এখনো পর্যন্ত যে খবর সেটিতে কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কেউ দেখাতে পারেননি, রাষ্ট্রপতিও না, এই সরকারও না, কাজেই উনি পদত্যাগ করেননি বলে ধরে নিয়েছে সবাই। কাজেই যেহেতু রাষ্ট্রপতি, আপনি দেখবেন যে গত 8-9 মাসে শোনার কোনো খবর ছিল না, এখন প্রতিটি ইস্যুতে কিন্তু রাষ্ট্রপতি কথা বলছেন, রাষ্ট্রপতির বাইরে বের হচ্ছেন। সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতি সেনাবাহিনী সবসময় জন্য একই মেরুকরণে ছিল। বিশ্বের এই সমস্ত পরাশক্তিগুলোর কারণে রাষ্ট্রপতির ভূমিকা বাড়ছে। কাজেই খুবই স্পষ্ট তো যে বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাবে সেই নির্বাচন কিছুতেই ফেব্রুয়ারিতে হবে না, দিস ইজ নাম্বার 1, এবং এটা কিছুতেই হতে দিবে না। এটা থাকবেই। কাজে আন্তর্জাতিক চাপ বলেন বা যে কোনোভাবে হোক, সেই কাপের কাছে নতি স্বীকার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এমনকি মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এবং সেই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে হলো আওয়ামী লীগ সেই নির্বাচনী মাঠে থাকবে, এবং বাংলাদেশে যে উৎসবের নির্বাচন সেটি সবাই দেখবে বলে বিশ্বাস করছে। আপনারা যদি দেখতে চান তারেক রহমানের ইস্যুতে, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে নেতৃত্বের ক্ষমতাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি ব্যর্থ নেতৃত্ব হিসেবে সবাই দেখছেন। যে ব্যক্তি একজন মার গুরুতর অসুস্থ সময় আসতে পারেন না, আসতে ভয় পান, সে কি করে একটি দেশের নেতৃত্ব দেবেন? সে যদি একটি নিয়ন্ত্রণ, যেটি বলছে একক নিয়ন্ত্রণ, যে দেশের তাকে তার আশীর্বাদ পুষ্ট প্রধান উপদেষ্টা যিনি এখন এই দেশের দায়িত্বে আছেন, তিনি তার উপদেষ্টা পরিষদ তার সাথে রয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা তাকে আসতে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সমস্যা নাই, আইজি তার, অ্যাটর্নি জেনারেল তার, এবং নির্বাচন কমিশনের তার লোকজন, উপদেষ্টা পরিষদের অর্ধেকের বেশি তার লোকজন, তারপরও তিনি একক নিয়ন্ত্রণের ক্ষমতা বলছেন। উপদেষ্টা পরিষদের বাইরে তো কোনো কিছু না, অর্থাৎ উনি ভয় পাচ্ছেন কোনো একটা কারণে। আবার বলছেন তার কোনো ব্যক্তিগত কোনো ইস্যু যেটি তিনি প্রকাশ্যে আনতে চাচ্ছেন না, তেমনই কোনো ইস্যু, সেটা হতে পারে ব্যক্তিগত কিংবা স্বাস্থ্যগত, কিন্তু কোনটি যে সত্য সেটি অবশ্য বোঝা যাচ্ছে না। তবে অবস্থা দৃষ্টি এটা বাইরে চলে আসছে যে তারই লোকের যারা তৃণমূলের নেতৃত্ব, তারা কিন্তু যেমনটি কদিন আগে শেখ হাসিনার ভারতে যাওয়ার ক্ষেত্রে বলেছিল যে শেখ হাসিনা অনেকে ভীরু বলেছিল বা পলাতক বলেছিল, ঠিক একইভাবে কিন্তু বিএনপি তৃণমূল তারেক রহমানের এই সিদ্ধান্তকে ভীরু হিসেবে দেখছেন। তারা কিন্তু মনে করছেন যে আমাদের নেতৃত্ব দিবেন, সেখানে এমনটি হলো। তিনি তো আপসীন যেই মা, সেই আপসীন মায়ের বা দেশনেত্রীর যে মা, সেই মায়ের তো যোগ্য সন্তান হতে পারলেন না। তৃণমূলের বক্তব্য এগুলো অস্বীকার করবার কোনো উপায় নেই। কাজেই যেটি কথা বলছিলেন যে ডিসেম্বর মাস বিজয়ের মাসে আওয়ামী লীগ বিজয়কৃত অনুরাগী মাঠে নামছে বলে মনে করছে আওয়ামী লীগের কোটি সমর্থক। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।